মানবিক দ্বিতীয় বর্ষের ছাত্রীরা, আজকে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের উপরে আমি চতুর্থ অধ্যায়ের আলোচনা নিয়ে তোমাদের সাথে ক্লাসে উপস্থিত হয়েছি, অনলাইন ক্লাসে। তো আজকে আমাদের চতুর্থ অধ্যায়ের আলোচ্য বিষয় থাকছে নৃগোষ্ঠীর ধারণা, বাংলাদেশের নৃগোষ্ঠীর প্রকৃতি, বাংলাদেশের প্রধান প্রধান নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা। তো বাংলাদেশের প্রধান প্রধান নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারার ক্ষেত্রে আজকে আমরা চাকমা নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করব। তবে এটার আংশিক আলোচনা হবে, কারণ এক একটা নৃগোষ্ঠীর আলোচনা অনেক বড়, সেটা একদিনের অনলাইন ক্লাসে আসলে সম্ভব হয় না। তো সেজন্য আমরা ভাগ করে নিয়েছি। আমরা আজকে নৃগোষ্ঠীর ধারণা, বাংলাদেশের নৃগোষ্ঠীর প্রকৃতি এবং বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠীর ভেতরে চাকমা নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারার আংশিক আলোচনা করব, যতটুকু করা সম্ভব হয়। তাহলে আসো আমরা প্রথমে নৃগোষ্ঠীর ধারণা, নৃগোষ্ঠী কী সেটা সম্পর্কে আলোচনা করব। নৃগোষ্ঠীর ধারণা, কনসেপ্ট অফ রেস। এই রেস শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে নৃগোষ্ঠী। নৃগোষ্ঠী বলতে জৈবিক ও দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানব প্রজাতির একটি উপবিভাগকে বোঝায়, যারা একটি সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য সৃষ্টির মাধ্যমে বৃহৎ কোনো সমাজের একটি ক্ষুদ্র অংশ হিসেবে বসবাস করে। অর্থাৎ নৃগোষ্ঠী হতে হলে জৈবিক ও দৈহিক বৈশিষ্ট্য তোমার অন্য মানব প্রজাতি থেকে সম্পূর্ণ আলাদা হবে এবং যারা একটি সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য সৃষ্টির মাধ্যমে বৃহৎ কোনো সমাজের একটি ক্ষুদ্র অংশ হিসেবে বসবাস করে। এক্ষেত্রে নৃগোষ্ঠীর বিবেচ্য দৈহিক বৈশিষ্ট্যগুলো হলো মাথার চুলের ধরন, মাথার আকৃতি, গায়ের রং, নাকের ধরন, চোখের গঠন, চোখের মণির রং, ঠোঁটের আকৃতি, ভ্রু, কানের আকৃতি, কপালের গঠন, দৈহিক উচ্চতা। 11টা বৈশিষ্ট্য, দৈহিক বৈশিষ্ট্য নৃগোষ্ঠীকে আলাদা করার ক্ষেত্রে 11টা দৈহিক বৈশিষ্ট্য নৃগোষ্ঠীকে আলাদা করার ক্ষেত্রে প্রযোজ্য হয়। এই বৈশিষ্ট্যগুলো নৃগোষ্ঠীর ক্ষেত্রে অন্য মানব প্রজাতি থেকে আলাদা করবে। তো নৃবিজ্ঞানীরা উপর্যুক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে সমগ্র পৃথিবীর মানব গোষ্ঠীকে 4টি উপবিভাগে বিভক্ত করেছেন, যথা ককেশীয় বা শ্বেতকায়, মঙ্গোলীয় বা বাদামি, নিগ্রো বা কৃষ্ণকায়, অস্ট্রালয়েড। বিভিন্ন সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীরা নৃগোষ্ঠীর বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। যেমন নৃবিজ্ঞানী ইভি টেইলরের মতে একটি সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি স্বতন্ত্র গোষ্ঠী হলো নৃগোষ্ঠী। উইলিয়াম পি স্কটের মতে নৃগোষ্ঠী বলতে এমন এক গোষ্ঠীকে বোঝায় যাদের একটি সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং যারা একটি নিজস্ব পরিচিতি সহ কোনো সমাজের উপগোষ্ঠী হিসেবে বসবাস করে। সমাজবিজ্ঞানী আর.টি. শেফার বলেন, নৃগোষ্ঠী হলো একটি দল যারা শারীরিক ভিন্নতার জন্য অন্যদের চেয়ে আলাদা। জে. মিল্টন ইঙ্গার বলেন, নৃগোষ্ঠী হচ্ছে এক বৃহৎ সমাজের খণ্ডিত অংশ যারা নিজেদেরকে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক অংশীদার হিসেবে মনে করে। এখানে আমরা 4টি সংজ্ঞা দেখেছি, ইভি টেইলরের সংজ্ঞা, উইলিয়াম পি স্কট, আর.টি. শেফার, জে. মিল্টন ইঙ্গারের সংজ্ঞা। এই 4টি সংজ্ঞায় নৃগোষ্ঠী বলতে কি বোঝায় সেটি বলা হয়েছে। সবচেয়ে চমৎকার সংজ্ঞা হিসেবে বলা যায় নৃবিজ্ঞানী ইভি টেইলরের সংজ্ঞা, যে একটি সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি স্বতন্ত্র গোষ্ঠী হলো নৃগোষ্ঠী। আর আর.টি. শেফার যেটা বলেছে, নৃগোষ্ঠী হলো একটি দল যারা শারীরিক ভিন্নতার জন্য অন্যদের চেয়ে আলাদা। খুব চমৎকার যে তারা হচ্ছে একটি দল, নৃগোষ্ঠী, যারা শারীরিক কিছু ভিন্নতার জন্য, শারীরিক এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা অন্য জাতি সত্তার চাইতে আলাদা, তারাই হচ্ছে নৃগোষ্ঠী। এবার বাংলাদেশে নৃগোষ্ঠীর প্রকৃতি কেমন? বাংলাদেশের ভূখণ্ডে এ পর্যন্ত 57টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় পাওয়া গেলেও 2011 সালের আদমশুমারিতে 27টি নৃগোষ্ঠীকে দেখানো হয়েছে।
2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে বসবাসরত নিগ্রোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার 1.10%, অর্থাৎ 15,48,141 জন। জনসংখ্যার বিবেচনায় চাকমারা এখানে প্রথম স্থানে আছে এবং মারমা বা মগ দ্বিতীয় স্থানে। বেশি নিগ্রোষ্ঠী বাস করছে বাংলাদেশের রাঙ্গামাটি জেলায়। এটি ছিল বাংলাদেশের নিগ্রোষ্ঠীর প্রকৃতি। কতটি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে 2011 সালের রিপোর্ট দেখানো হয়েছে। কত পার্সেন্ট তারা আছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী, প্রথম স্থানে কারা আছে, দ্বিতীয় স্থানে কারা, এবং সবচেয়ে বেশি বসবাস করছে কোন জেলায়, এই বর্ণনা দিয়ে বাংলাদেশের নিগোষ্ঠীর প্রকৃতি দেখানো হচ্ছে। হ্যাঁ ছাত্রীরা, বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সমূহের ছক, বাংলাদেশের যে নিগোষ্ঠী রয়েছে দেখো ক্রমিক নং দিয়ে দেখানো হয়েছে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম দেওয়া হয়েছে। তোমরা নামগুলো একটু স্ক্রিন থেকে দেখে নিও, এগুলো আমি আর ব্রিফ করছি না, নামগুলো স্পষ্ট দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপর দেখো 1 চাকমা, 2 মারমা, 3 গারো, সাঁওতাল, মণিপুরি, খাসিয়া, ত্রিপুরা, মুরং বা ম্রো, হাজং, লুসাই, রাখাইন, তঞ্চঙ্গা, কোচ, খুমি, ওরাও। এরপরে ক্রমিক নং 16 বর্মন, 17 পাহাড়ি বা পাহাড়িয়া, 18 মুন্ডা, 19 ডালু বা ডালুই, 20 মালো, 21 বম বা বোম, 22 খিয়েন বা খিয়াং, 23 শাক বা চাক, 24 পাঙ্গন, 25 মাহাতো, 26 রাজবংশী, 27 পাংখোয়া। হ্যাঁ ছাত্রীরা, আমরা যেটা বলেছিলাম যে চাকমা নিগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা হবে, তবে আংশিক আলোচনা হবে আজকের ক্লাসে। তবে আমরা এক নজরে পুরো চাকমা নিগোষ্ঠীর যে পয়েন্টগুলো আলোচনা হবে সেগুলো দেখানোর চেষ্টা করছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, চাকমা নিগোষ্ঠীর সামাজিক সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করতে বলা হলে চাকমা নামকরণ বা উৎপত্তি আলোচনা করতে হয়, নিগোষ্ঠীগত পরিচয়, চাকমা ভাষা, ধর্ম, পরিবার, বিবাহ, বাড়িঘর মানে বাসস্থান, পোশাক পরিচ্ছদ, খাদ্যদ্রব্য, শিক্ষা, সংস্কৃতি, আদাম বা পাড়া, গ্রাম বা মৌজা, চাকমা সার্কেল, চাকমা অর্থনীতি, অন্ত্যেষ্টিক্রিয়া। এই পয়েন্টগুলো আলোচনার মধ্য দিয়ে আমাদের চাকমা নিগোষ্ঠীর সামাজিক সাংস্কৃতিক জীবনধারা তুলে ধরা হবে। তো আজকে আমরা কতটুকু আলোচনা করতে পারছি আংশিক, সেটা আমরা দেখব সময় সাপেক্ষতার উপরে। চলো আমরা আলোচনা শুরু করি চাকমা নামকরণ উৎপত্তি দিয়ে। হ্যাঁ ছাত্রীরা, আমরা যেটা বলছিলাম চাকমা নামকরণ বা উৎপত্তি আমরা আলোচনা করব। প্রথম পয়েন্ট দেখো, কারো কারো মতে চাকমা নামটা কিভাবে এসেছে বা কোথা থেকে এসেছে, এই নামকরণের এখানেই উৎপত্তি আলোচনা হবে। প্রথমে দেখো কি বলছে, নামকরণ। বয়স্ক শিক্ষিত চাকমারা নিজেদের জন্য চাকমা নামটাই সবচেয়ে বেশি ব্যবহার করে। চাকমা সমাজের বৃহত্তর জনগোষ্ঠী চাকমা নামে নিজেদের পরিচয় দেন। চাকমা সমাজের বৃহৎ জনগোষ্ঠী চাকমা নামে নিজেদের পরিচয় দেন। আধুনিক শিক্ষিত যুবক চাকমাদের অনেকেই চাকমার চেয়ে চাংমা নামটি ব্যবহারে পক্ষপাতী। এদের যুক্তি হচ্ছে যে সাধারণ চাকমাদের ব্যবহৃত নামটি গৃহীত হওয়া প্রয়োজন। সমতলবাসী বাঙালি এবং পার্বত্যবাসী বাঙালিরা অবশ্য চাকমা নামেই চাকমাদেরকে চিনে থাকে। সে যা হোক, চাকমা বা চাংমা নামের অর্থ এবং নামের উৎপত্তি সম্পর্কে চাকমারা স্পষ্টভাবে তেমন কিছুই জানে না। তবে কেউ কেউ বলেন যে চাকমারা চম্পকনগর থেকে আগত বলে চম্পক থেকে চাকমা বা চাংমা নামটি গ্রহণ করা হয়েছে। মানে প্রথমে এখানে যে বিষয়টা বলেছে যে চাকমারা নিজেদেরকে কি নামে বলতে বা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। চাকমারা নিজেদেরকে চাকমা নামে পরিচয় দিতে পছন্দ করে বয়স্ক শিক্ষিত চাকমারা। আবার যারা যুবক চাকমা আছে তারা নিজেদেরকে চাংমা নামে পরিচয় দিতে পছন্দ করে। কিন্তু যারা বাঙালি আছে সমতলের এবং পার্বত্য চট্টগ্রামে যারা বাঙালি আছে তারা চাকমাদেরকে চাকমা নামেই চিনে থাকে। তো এই চাকমা হোক আর চাংমা হোক, এই নামের অর্থ এবং নামের উৎপত্তি সম্পর্কে আসলে স্পষ্টভাবে কিছুই জানা থাকে না। তবে কেউ কেউ বলেন যে চাকমারা চম্পকনগর থেকে
এসেছে বিধায় চম্পক থেকে চাকমা বা চাংমা নামটি গ্রহণ করা হয়েছে। বস্তুত এটা একটা অনুমান। নৃবিজ্ঞানী স্যার রিজলির মতে ব্রহ্মভাষার শাক বা শেখ জাতি থেকে চাকমাদের উৎপত্তি। আরাকানের প্রাচীন রাজধানী রামায়তী নগরের নিকটবর্তী অঞ্চলে এই শাক বা শেখ জাতি এককালে খুব প্রবল ও প্রতিপত্তিশালী হয়ে উঠেছিল। এখনও ব্রহ্মদেশের সমুদ্রকূলবর্তী স্থানে এই শাক সম্প্রদায়ের লোকদের দেখতে পাওয়া যায়। মগদের মতে চাকমারা মোগল বংশধর। এককালে মোগলগণ আরাকান রাজার হাতে পরাজয় বরণ করে, ফলে বহু মোগল সৈন্য বন্দিদশায় আরাকানে অবস্থান করতে বাধ্য হয়। এই বন্দি মোগলদের সাথে আরাকানের মেয়েরা বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়। এসব মোগল সৈন্যের ওরসে এবং আরাকান নারী গর্ভে যে জাতির উদ্ভব হয়েছিল এরাই শাক বা শেখ। কিন্তু চাকমাদের মতে তারা আসলে শাক্য বংশভূত মহামণি বুদ্ধের বংশধর। মগ ভাষায় শাক্য অর্থ শাক, আর যারা রাজবংশভূত তাদেরকে বলা হয় শাকমাং। এই শাকমাং থেকেই চাকমা শব্দের উৎপত্তি বলে চাকমারা দাবি করে থাকে। চাকমা পুরা কাহিনী অনুসারে চাকমাদের আদিবাস চম্পক বা চম্পানগরে। চম্পক বা চম্পানগরের দু সামন্ত রাজা বিজয়গিরি ও হরিশ্চন্দ্রের বংশধর হচ্ছে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী। তার মানে চাকমারা মনে করছে তারা শাকমাং একটা বংশ আছে, তাদের থেকে এসেছে, মানে রাজার বংশধর তারা। এবং চাকমার একটা পুরানো কাহিনী আছে, সে কাহিনীতে তাদের আদি নিবাসের কথা উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে তারা চম্পকনগরে ছিল এবং চম্পকনগরে দুজন রাজা ছিলেন, একজনের নাম বিজয়গিরি আর একজন হচ্ছে হরিশ্চন্দ্রধর। তাদেরই বংশধর হচ্ছে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী, অর্থাৎ শাকমাং। শাকমাং শব্দের অর্থ চাকমা। তো তাদের নামকরণ এবং উৎপত্তি সম্পর্কে আমাদের আলোচনা হলো। এখন আমরা তাদের নৃগোষ্ঠীগত পরিচয়, আমাদের 2 নম্বর পয়েন্ট। নৃগোষ্ঠীগত পরিচয়ে আমরা কি দেখব? নৃগোষ্ঠীগত পরিচয় চাকমাদের দৈহিক বৈশিষ্ট্য তুলে ধরা হবে, যে তাদের দৈহিক বৈশিষ্ট্যের দিক থেকে, মানে বৈশিষ্ট্য যেটা বলা হয় যে দৈহিক গঠনের দিক থেকে তারা মগদের চেয়ে পরিষ্কার ও সুন্দর। এদের মধ্যে মঙ্গোলীয় নরগোষ্ঠী বা নৃগোষ্ঠীর প্রভাব সমতল বাঙালিদের তুলনায় অনেক বেশি। চাকমাদের সঙ্গে চীনা মঙ্গোলয়েডদের যথেষ্ট মিল রয়েছে। দৈহিক গঠনের দিক থেকে তারা মগদের চেয়ে পরিষ্কার এবং সুন্দর, এবং তাদের দৈহিক আকৃতি মধ্যম শ্রেণীর। তাদের দেহ মধ্যম শ্রেণীর, মানে উচ্চতা মাঝারি সাইজের, এবং স্বাস্থ্য বেশ নাদুস নুদুস হয়ে থাকে এবং প্রফুল্ল মুখমণ্ডল হয়ে থাকে। হ্যাঁ ছাত্রীরা, এখন আমরা চাকমা ভাষা সম্পর্কে আলোচনা করছি। চাকমারা, মানে একটা ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে জানা যায় চাকমারা আগে তিবেত বর্মন পরিবারভুক্ত আরাকানি ভাষায় কথা বলতো। এই দেশে যখনই তারা প্রবেশ করে তখন তারা বাংলা ভাষা গ্রহণ করে। অতএব চাকমাদের ভাষার নাম চাংমা ভাষাই হোক আর চাংমা বাংলাই হোক, চাকমা ভাষায় বাংলা শব্দের পরিমাণ 80% ছড়িয়ে গিয়েছে এবং এই অর্থে চাকমা ভাষাকে বাংলা উপভাষা বলা হয়ে থাকে। অর্থাৎ চাকমাদের ভাষায় ইন্দো ইউরোপিয়ান বাংলা ভাষার আধিক্য লক্ষ্য করা যায়। তবে একসময় তারা তিবেত বর্মন পরিবারভুক্ত আরাকানি ভাষায় কথা বলতো। যখন তারা বাংলাদেশে প্রবেশ করে তখন তাদের মাঝে বাংলা ভাষাটাই অনেকটা তারা গ্রহণ করে এবং এই বাংলা ভাষার পরিমাণ 80% রয়েছে তাদের ভাষায়। তো চাকমা ভাষাকে বাংলা উপভাষা বলা হয়ে থাকে, অর্থাৎ চাকমাদের ভাষায় ইন্দো ইউরোপিয়ান বাংলা ভাষার আধিক্য লক্ষ্য করা যায় তাদের ভাষায়। যদি চাকমা ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করি, আমাদের পরবর্তী পয়েন্ট ভাষার পরে ধর্ম। লক্ষ্য করো চাকমা ধর্মটা কেমন। চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও তাদের চালচলন, নামগ্রহণ, আদব কায়দা মুসলমানি প্রভাবও সুস্পষ্ট। চাকমা সমাজে রাজাকে দেবতা জ্ঞান করা হয়। চাকমাদের উপাসনালয়ের নাম জং। তারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও পৈতা ব্যবহার করে। নৃতত্ত্ববিদ স্যার রিজলের মতে এককালে এরা জড় উপাসক ছিল। চাকমা ধর্মমতে বসুমতী, পরমেশ্বর ও পরমেশ্বরী এই 3 শক্তি বিশ্ব সৃষ্টির মূল। এই 3 শক্তির সমন্বয়ে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। তারা শিব, কালী, লক্ষ্মী, সরস্বতীর পূজা করে থাকে।
চাকমা সমাজে অনেক ধর্মানুষ্ঠান পালিত হয়, যেমন বিষ্ণু, ওয়াসু, ওয়াংলা, মাঘী পূর্ণিমা। আষাঢ়ের পূর্ণিমাকে ওয়াসু বলা হয়, শ্রাবণ মাসের পূর্ণিমাকে ওয়াগেলার বলা হয়, মাঘী পূর্ণিমাকে তাবংলারে বলা হয়। তদুপরি বিশু সংক্রান্তি চাকমা সমাজের পবিত্র পর্ব হিসেবে স্বীকৃত। চৈত্র মাসে পর্ব অনুষ্ঠিত হয়, একে ফুল বিশু বলে। এই সময় নারী পুরুষ উভয় পবিত্র হয়ে মন্দিরের চারদিকে সমাবেত হয়ে বুদ্ধের নামে জপ করতে থাকে। এই পর্বে নাচ গানের আসর হয়। সপ্তাহব্যাপী এই পর্বে জীব হত্যা, মাংস খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়। চুঙুলাং পূজা পরমেশ্বরীর পূজা অর্থে পালন করা হয়। চুঙুলাং যে পূজা হয় এটা পরমেশ্বরীর নামেই করা হয়। চুঙুলাং পূজা ছাড়া বিয়ে সিদ্ধ হয় না। গাং পূজাও চাকমা সমাজে পালন করা হয়, মাঘ মাসে পূজা হয়। গাং পূজাটা মাঘ মাসে করা হয়। চাকমাদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক, তার সাথে আরও 17টি ধর্মগ্রন্থ রয়েছে, এর মধ্যে 16টি পালি ভাষায় রচিত। হ্যাঁ ছাত্রীরা, আমাদের পরবর্তী পয়েন্ট পরিবার। চাকমা পরিবার পিতৃতান্ত্রিক, তোমরা হয়তো অনেকেই জানো। পিতার মৃত্যুর পর পুত্র সন্তানরা সম্পত্তির মালিকানা পেয়ে থাকে। চাকমা পরিবারের ক্ষমতা স্বামীর হাতে বা বয়স্ক পুরুষের হাতে ন্যস্ত, সেজন্য পিতৃতান্ত্রিক বলছে। সম্পত্তি বা বংশ পরিচয় পিতা থেকে পুত্রের উপরে বর্তায়। পুত্র সন্তান না থাকলে মেয়েরাও সম্পত্তি পেয়ে থাকে। বিয়ের পর চাকমা দম্পতি স্বামীর পিতৃগৃহে বা পিতার গ্রামে বসবাস করে, অর্থাৎ পিতৃবাস এবং নয়াবাস রীতি অনুসৃত হয়, মানে আছে। তাদের মধ্যে একক বা অনুপরিবারের আধিক্য বেশি। যৌথ পরিবার বা বর্ধিত পরিবার নেই বললেই চলে, অর্থাৎ একক পরিবারেরই সংখ্যা বেশি চাকমা নৃগোষ্ঠীর ভেতরে। এরপরে বিবাহ। চাকমা সমাজে ক্রস কাজিন বিবাহ প্রচলিত আছে, অর্থাৎ মামাতো ভাই বোন বা ফুফাতো ভাই বোনের মধ্যে বিবাহ হয়ে থাকে। প্যারালাল কাজিন বিবাহ সীমিত অর্থে প্রচলিত। তবে আপন চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে অনুষ্ঠানে সামাজিক বাধা নিষেধও রয়েছে। চাকমা সমাজে বহু স্ত্রী বিবাহ অনুমোদিত। চাকমাদের মধ্যে বহু স্ত্রী বিবাহ অনুমোদিত, মানে একের অধিক বিয়ে করতে পারছে। ক্রস কাজিন বিবাহ প্রচলিত আছে, তবে প্যারালাল কাজিন বিবাহ খুব একটা নেই, মানে আপন চাচাতো ভাই বোনের মধ্যে বিবাহতে বাধা নিষেধ রয়েছে। চাকমাদের মধ্যে অন্তর্বিবাহ, চাকমাদের মধ্যে অন্তর্বিবাহ বহির্বিবাহ উভয় প্রচলিত আছে, অর্থাৎ নিজ গোষ্ঠীর ভিতরে বিবাহ এবং গোষ্ঠীর বাহিরে বিবাহ দুটোই রয়েছে। তবে চাকমা সমাজে নিজ বংশের 7 পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ। চাকমা সমাজে কনের বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান হয় না। বরপক্ষের লোকজন কন্যাকে তুলে বরের বাড়িতে নিয়ে আক পাত্রিকুম তুলাক, পানপাদা ভাই ভাজেই দেনা, বউ তুলনা, জোড়া বানি দেনা অনুষ্ঠান পালন করে। বিবাহের দিন তারা চুংলাং পূজা করে এবং পূজা শেষে ওঝা বিবাহ পড়ান। বিবাহ বিচ্ছেদ প্রচলিত আছে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিলে তাদের তালাক ব্যবস্থা হেডম্যান ও 10 জন গ্রামীণ মাতব্বরের সালিশের মাধ্যমে করা হয়। দোষী সাব্যস্ত হয় যে পক্ষ, তাকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। আর বাসস্থানের দিক থেকে, অর্থাৎ বাড়িঘর মানে বাসস্থান, দেখো তাদের বাসস্থানটা কেমন, নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছ। নিচে মাটির মানে ভূমি থেকে অনেকটুকু উপরে মাচার মতো করে চাকমারা প্রায় 6 ফুট উঁচুতে মাচার উপর ঘর তৈরি করে সেখানে বাস করে। ঘরটিকে কয়েকটি কামরায় ভাগ করা হয়ে থাকে। ঘরে ওঠার জন্য তারা মই ব্যবহার করে। প্রধান কামরাটি সাধারণত 40 × 25 ফুট এবং অন্যান্য কামরাগুলো 25 × 55 ফুট হয়। তারা গৃহকে ঘর বলে আর গ্রামকে আদাম বলে থাকে। তো আজকের ক্লাসটি আমাদের বাড়িঘর অর্থাৎ বাসস্থান পর্যন্তই আমরা আলোচনা শেষ করব। পরবর্তীতে আমাদের পোশাক পরিচ্ছদ, খাদ্যদ্রব্য, শিক্ষা, সংস্কৃতি, কারণ আজকে তো আমরা নৃগোষ্ঠীর ধারণা, বাংলাদেশি নৃগোষ্ঠীর প্রকৃতি, নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য, নৃগোষ্ঠীর নামগুলো দেখেছি আমরা। তারপরে আমরা চাকমা সমাজে নৃগোষ্ঠীর আর্থসামাজিক সাংস্কৃতিক জীবনধারার আলোচনায় 5টা 1 2 3 4 5 6 7টা পয়েন্ট আলোচনা করেছি। এরপরে আরও 7টা পয়েন্ট আছে। পয়েন্টগুলো তো আমি স্ক্রিনে দেখিয়েছি, আশা করি তোমরা দেখতে পেয়েছো।
তো আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আশা করি পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা পরবর্তী ক্লাসে চাকমার নৃগোষ্ঠীর পরবর্তী অংশ আলোচনা করব। আল্লাহ হাফেজ।